Throttle stick is down. Arming aircraft in 3, 2, 1, now. তো বন্ধুরা, ইতিহাস গড়ে ফেলেছে ভারত, যেখানে প্রথমবার আমাদের দেশে তৈরি হয়ে গেছে এক উড়ন্ত ট্যাক্সি, যার দৌলতে আমাদের না বিমানের প্রয়োজন আর না ট্রেন বা বাসের। তার পরিবর্তে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশেষভাবে তৈরি এই এয়ারক্রাফট, যাকে এয়ার ট্যাক্সি বা উড়ন্ত ট্যাক্সিও বলা হয়, তার মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে বা দেশের যে কোনো প্রান্তে সাধারণ মানুষ ট্রাভেল করতে পারবে কয়েক মুহূর্ত, যা কিন্তু গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারত এই ধরনের একটা দুটো নয়, বরং 3 থেকে 4টে সম্পূর্ণ আলাদা মডেল এয়ারক্রাফটকে তৈরি করছে। আর বন্ধুরা, এটাই কিন্তু চীনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। চীন ভেবেছিল এই এয়ার ট্যাক্সির বাজার শুধু তাদের দখলেই থাকবে এবং ভারতের আকাশেও তারাই রাজত্ব করবে, কিন্তু এখানেই দান মারে ভারত। রিপোর্ট বলছে চীনকে টেক্কা দিতে ভারত শুধু পরিকল্পনা করেছে তাই না, বরং প্রথম এয়ারক্রাফটের সফল টেস্টিংও সম্পূর্ণ করে ফেলেছে। আর এখন ভারতে শুরু হতে চলেছে এর মেগা প্রোডাকশন লাইন, যার জন্য দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে একটা বিশাল ফ্যাক্টরি তৈরি হচ্ছে, যেখান থেকে তৈরি হবে ভারতের এই নিজস্ব উড়ন্ত ট্যাক্সি, যা কিন্তু ধাপে ধাপে গোটা দেশে সাপ্লাই করা হবে। ফলে স্বাভাবিকভাবেই যেভাবে ভারত নিঃশব্দে চীনকে টেক্কা দিয়ে এই অসাধ্য সাধন করেছে, তা সত্যিই অভাবনীয়। কিন্তু এখন সবার মনেই একটা প্রশ্ন জাগাটা স্বাভাবিক, যে এই উড়ন্ত ট্যাক্সিটা আসলে কি? এটা কি সত্যি সাধারণ এয়ারপ্লেনকে রিপ্লেস করে দেবে? আর সবচেয়ে বড় কথা, চীনকে পেছনে ফেলে ভারত কীভাবে এই মাইল ফলক ছুঁল? আর সাধারণ মানুষ কবে উড়ন্ত ট্যাক্সিতে চড়ার সুযোগ পাবে, নাকি এটা শুধুমাত্র ভিআইপিদের জন্য? এই সমস্ত প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এই হলো ভারতের বড় শহরগুলোর বর্তমান পরিস্থিতি, যেখানে সামান্য অফিসে যাওয়ার জন্য 1 থেকে 1.5 ঘন্টার ট্রাফিক জ্যামে বসে থাকতে হয়। আর আপনার কাছে কয়েক লাখ টাকার দামি গাড়ি থাকুক বা আপনি ভাড়া করা ক্যাবেই যাতায়াত করুন না কেন, রাস্তায় নামলেই জ্যামের নিয়ম মোটামুটি সকলের জন্যই সমান। ঠিক এই সমস্যাটাকেই চিরতরে মুছে ফেলতে আনা হয়েছে একটা নতুন রেভলিউশন। পরিকল্পনাটা খুবই সিম্পল। রোডের বদলে যদি আমরা আকাশপথে যাতায়াত করি, তাহলে এই বিরক্তিকর ট্রাফিক জ্যাম থেকে আজীবনের মতন মুক্তি পাওয়া সম্ভব। কারণ রাস্তা যতই চওড়া হোক না কেন, বিশাল জনসংখ্যার এই দেশে, বিশেষ করে এই মেগা শহরগুলোতে ভিড় সামলানো প্রায় অসম্ভব। তাই আজ থেকে প্রায় বছর 2 আগে, মানে 12ই সেপ্টেম্বর 2024, দ্বিতীয় এশিয়া প্যাসিফিক কনফারেন্স অফ সিভিল অ্যাভিয়েশন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29টা দেশের প্রতিনিধিদের সামনে একটা বড় ঘোষণা করে বসে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে সেই দিন আর খুব একটা দূরে নেই, যখন ভারতে এয়ার ট্যাক্সিতে যাতায়াত করাটা একদম সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে। যদিও চীন বা জাপানের মতন দেশগুলো তো ইতিমধ্যে বেশ কিছু এয়ারক্রাফট বানিয়ে ফেলেছে, কিন্তু ভারতের প্ল্যান একদম ক্লিয়ার। আমরা কোনো চাইনিজ এয়ারক্রাফটকে ভারতের আকাশে উঠতে দেব না। তাই স্বাভাবিকভাবে এই যান নিজের দেশে তৈরি করা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। আর যেমন কথা তেমন কাজ, ভারতের মোট 4 থেকে 5টা কোম্পানি এই এয়ারক্রাফট তৈরির জন্য দিন রাত এক করে ফেলেছিল, যার মধ্যে সবচেয়ে বড় সফলতা পেয়েছে শার্লা এভিয়েশন। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখছেন, সেটাই ভারতের প্রথম উড়ন্ত ট্যাক্সি। কয়েক সপ্তাহ আগে এই কোম্পানি তাদের প্রথম প্রোটোটাইপ, যার নাম দেওয়া হয়েছে শূন্যা, তার সফল গ্রাউন্ড টেস্টিং সম্পূর্ণ করে ফেলেছে, যা কিন্তু ভারতের অ্যাভিয়েশন সেক্টরের জন্য একটা বিরাট বড় জয়। আর বন্ধুরা, এই এয়ারক্রাফটের ক্ষমতা সম্পর্কে জানলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগামী 1 দশকে এটা কিভাবে ভারতের চেহারা বদলে দেবে। মূলত 7টা ইলেকট্রনিক মোটর আর হাইব্রিড লিফট ডিজাইনে তৈরি এই যানটা কিন্তু পাইলট সহ একসাথে মোটামুটি 6 জন যাত্রীকে বহন করতে পারবে। আর যেমনটা আগেই বললাম যে এটা একটা ট্যাক্সি, তো এটা উবারের মতনই কাজ করবে। বড় শহরগুলোতে আপনি মোবাইল অ্যাপে ট্যাক্সি বুক করবেন, আর আকাশপথেই আপনার কাছে এয়ার ট্যাক্সি হাজির। পদ্ধতি একদম সেম, শুধু ট্যাক্সি রাস্তার বদলে আকাশে উঠবে, যাতে কোনো জ্যাম না থাকে এবং যাতায়াতের স্পিড বহুগুণ বেড়ে যায়। রিপোর্ট অনুযায়ী এই শূন্যা প্রোটোটাইপ মোট 680 কেজির পেলোড নিয়ে সর্বোচ্চ 250 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উঠতে সক্ষম। একবার জাস্ট কল্পনা করুন, একে তো ফাঁকা আকাশ, কোনো ট্রাফিক সিগন্যাল নেই, আর তার উপরের স্পিড যদি আমি অর্ধেকেরও কম, মানে 100 কিলোমিটারের প্রতি ঘন্টাও ধরি, তাহলেও কিন্তু কোনো বাধা ছাড়াই কয়েক মিনিটে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যাওয়া সম্ভব। আর শুধু তাই না, সুরক্ষা এবং স্মুথ নেভিগেশনের জন্য এতে অত্যাধুনিক এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। আর যেহেতু এটা 600 কেজির ওপর ওজন তুলতে পারে,
তাই এটা শুধু যাত্রীদের জন্যই নয়, বরং স্বল্প দূরত্বে দ্রুত কার্গো বা জরুরি জিনিসপত্র পাঠানোর জন্য অসাধারণ কাজে আসবে। তবে সবচেয়ে ভালো খবর হলো ময়দানে শুধু সারলা একা নেই। অন্যদিকে চেন্নাইয়ের IIT মাদ্রাজ ইনকিউবেটেড প্লেন কোম্পানি তাদের AI পাওয়ার এয়ার ট্যাক্সি E200X তৈরি করে ফেলেছে, যা কিন্তু একবার চার্জ দিলে 100 কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম। এর পাশাপাশি ভারতের আরও প্রায় 16টা স্টার্টআপ একই কনসেপ্ট নিয়ে কাজ করছে। এমনকি দেশি কোম্পানিগুলোর পাশাপাশি বিদেশি কোম্পানিগুলো এখন ভারতের এই বিশাল বাজারে এন্ট্রি নিতে শুরু করেছে, যেখানে ইন্ডিগোর প্যারেন্ট কোম্পানি ইন্টারগ্লোব আমেরিকার আর্চার অ্যাভিয়েশনের সাথে হাত মিলিয়ে ভারতে লঞ্চ করতে চলেছে আর্চার মিড লাইট সার্ভিস। তারা দাবি করছে যে ভারতের রাস্তায় ট্রাভেল করতে সাধারণ গাড়িতে যদি 90 মিনিট সময় লাগে, সেম ডিস্টেন্সে পৌঁছতে এই এয়ার ট্যাক্সি ওই দূরত্ব মাত্র 7 মিনিটে কভার করে দিতে পারবে। মানে জাস্ট ভাবতে পারছেন, কোথায় 1.5 ঘন্টা আর কোথায় 7 মিনিট। ফলে এখন আপনারা বলবেন যে ভাই এ সমস্ত শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু এগুলো বাস্তবে আকাশে উড়বে কবে, নাকি এগুলো শুধুই সোশ্যাল মিডিয়ার হাইপ আর গালগল্প? ওয়েল, ব্যাপারটা মোটেও গালগল্প নয়। ভারত আমাদের কল্পনার চেয়ে অনেক ধাপ এগিয়ে গেছে। উদাহরণ হিসেবে এই যে সারলা অ্যাভিয়েশনের কথা বললাম, তারা ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে প্রায় 1300 কোটি টাকা খরচ করে একটা বিশাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছে, যার নাম হলো স্কাই ফ্যাক্টরি। তাদের টার্গেট হলো আগামী 2 বছর মানে 2028 সালের মধ্যে প্রথম ধাপে বেঙ্গালুরু এবং তারপর মুম্বাই আর দিল্লিতে কমার্শিয়াল এয়ার ট্যাক্সি সার্ভিস চালু করে দেও। কারণ সরকারও তো পিছিয়ে নেই। 2 বছর আগে 2024 সালে ভারত সরকার কিন্তু এই এয়ার ট্যাক্সি চলাচলের জন্য নিয়মকানুন বা রেগুলেশন তৈরি করে ফেলেছে এবং কিভাবে লাইসেন্স দেওয়া হবে তার জন্য প্রপার গাইডলাইনও ইস্যু করেছে। অর্থাৎ এই প্রজেক্ট নিয়ে সরকার অত্যন্ত সিরিয়াস। গত মাসে একটা রিপোর্ট এসেছে যেখানে বলা হচ্ছে ভারত সরকার বিশেষ করে দিল্লির মতন শহরগুলোতে ডেডিকেটেড এয়ার করিডোর তৈরি করবে, যাতে এই এয়ারক্রাফটগুলো সম্পূর্ণ সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে। এবার আপনারা ভাববেন যে ভাই ওড়ান তো হলো, কিন্তু ট্যাক্সির মতো এগুলো ল্যান্ড করবে কোথায়? সেই তো এয়ারপোর্টেই ছুটতে হবে। ওয়েল, এর জন্য সলিড প্ল্যান রেডি। বড় শহরগুলোতে আপনারা দেখবেন প্রচুর বহুতল বিল্ডিং আর কর্পোরেট অফিস রয়েছে। সরকার এবার এই প্রথমবার এই বিল্ডিংগুলোর ছাদকে এয়ার ট্যাক্সি ল্যান্ডিং বা ভেইটি পোর্ট হিসেবে ব্যবহারের পারমিশন দিতে চলেছে। এতদিন কিন্তু ভারতে কোনো বিল্ডিংয়ের ছাদে হেলিকপ্টার বা এয়ারক্রাফট ল্যান্ড করার পারমিশন ছিল না। এমনকি মুকেশ আম্বানির অ্যান্টিলিয়াতেও হেলিপ্যাড থাকা সত্ত্বেও সরকার সেখানে হেলিকপ্টার নামানোর অনুমতি দেয় না। কিন্তু এয়ার ট্যাক্সির বিপ্লব আনতে এখন সেই পুরনো নিয়মকে বদল করা হচ্ছে। এর ফলে আমাদের কোনো ডেডিকেটেড এয়ারপোর্টের প্রয়োজন হবে না, বরং বড় শহরের বিল্ডিংগুলোর ছাদকে লঞ্চিং এবং ল্যান্ডিং প্যাড হিসেবে ব্যবহার করা হবে। আর বন্ধুরা, সত্যি বলছি, সেই দিন দূরে নেই। কারণ লেটেস্ট খবর অনুযায়ী ভারতের প্লেন কোম্পানি তো আগামী বছর থেকে মানে 2027 থেকে তাদের সার্ভিস শুরু করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আমেরিকার কোম্পানির সাথে মিলে ইন্ডিগোর আর্চার মিডনাইট অপারেশন এই বছরের শেষের দিক থেকে শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ মোদ্দা কথা হলো, বেশি হইচই না করে ভারত একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। একবার এই এয়ার ট্যাক্সি সার্ভিস ফুল ফর্মে চালু হয়ে গেলে খুব সম্ভবত ভবিষ্যতে জ্যামের সমস্যা তো মিটবে, সেই সাথে আমাদের ওভারঅল ট্রাভেল টাইম অনেকটাই কমে যাবে এবং এতে পরিবেশ দূষণ অনেকটা কম হবে। হ্যাঁ, টিয়ার 2 বা টিয়ার 3 শহরগুলোতে এই পরিষেবা পৌঁছতে হয়তো আরও কয়েক বছর সময় লাগবে, কিন্তু ইমিডিয়েটলি আমাদের যানজটে ভোগা বড় শহরগুলোতে এগুলোর বেশি দরকার। তবে হ্যাঁ, একটা বড় চ্যালেঞ্জও রয়েছে। শুরুর দিকে এগুলো কন্ট্রোল করা সহজ হলেও ধীরে ধীরে আকাশে এয়ার ট্যাক্সির সংখ্যা বাড়লে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সুরক্ষা নিশ্চিত করাটা জরুরি। কারণ আপনি ভেবে দেখুন তো, যদি এটা কোনো বাড়ির ছাদে বা ভিড় জায়গায় গিয়ে ক্র্যাশ করে অথবা দুটো এয়ার ট্যাক্সির মধ্যে ক্র্যাশ হয়ে যায়, তাহলে কিন্তু ভয়াবহ বিপদ হতে পারে। তাই এর জন্য প্রপার রুট ম্যাপ আর কড়া সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করাটা মাস্ট। সরকার কিভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করে সেটা এখন দেখা। তবে সব মিলিয়ে অ্যাভিয়েশন আর টেকনোলজির দুনিয়ায় এটা বলা চলে যে ভারতের একটা ঐতিহাসিক জয়। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।